আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার, ঠিক না? ওটা আপনি জানেন। তো ভাসানীকে আমরা যে জাতিরাষ্ট্র বানাইছি বা এখন পৃথিবীতে যে জাতিরাষ্ট্রের যে কল্পনা, সেই কাঠামোর মধ্যে আমরা পুরোটা বুঝবো কিনা, আমার এটা কোশ্চেন। ফারুদ ভাই, আমি মনে করি বোঝা যাবে না। চিন্তা তার যে চিন্তা কাঠামো, সেটা জাতি রাষ্ট্রের মধ্যে ফিট করে না। 2 নম্বর হচ্ছে যেটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে আমরা দেখলাম যে জনগণ হাজির হয়েছিল 5 তারিখ, সেই জনগণের সাথে প্রকাশ্যে গাদ্দারি করা হয়েছে 8 তারিখ। এই জনগণ সংবিধান এবং বিদ্যমান যে আইন আদালত এগুলাকে উপেক্ষা করে বিদ্রোহ করছে এবং শেখ হাসিনার মতো একজন জালিম এবং খুনিকে উচ্ছেদ করছে। তো যে জনগণ জীবন দিয়ে এই জালিমি ব্যবস্থা এবং রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াইছে, আমরা দেখলাম 8 তারিখ সেই শেখ হাসিনার যে সংবিধানের মধ্যেই ফ্যাসিস্ট এলিমেন্ট আছে, সেই সংবিধানের অধীনে তারা শপথ নিচ্ছে। এবং একই সাথে দেখেন আমাদের ছোট ভাইরাই শেখ হাসিনার ফাঁসির পরে টিএসসিতে তারা ভুরিভোজ করছে, গরু জবাই করে 2টা, এবং আমাদেরকে দাওয়াতও দিচ্ছে, আমি আসিনি অবশ্য। তো শেখ হাসিনার ফাঁসির মাধ্যমে যে 3 তারিখ আমাদের কি বলা যায়, ছোট ভাই নাহিদ ইসলাম যখন 3 তারিখ শহীদ মিনার ঘোষণা দেয় যে আমরা শুধু শেখ হাসিনার পদত্যাগ চাই না, এই ফেসিবাদী ব্যবস্থারও পতন চাই। তো শেখ হাসিনার ফাঁসি হয়েছে আমরা দেখলাম, কিন্তু ফেসিবাদী ব্যবস্থা কিন্তু আছে, ফেসিবাদী সংবিধানও আছে, ফেসিস্ট শেখ হাসিনার নিয়োগ করা চুপ্পও কিন্তু আছে না? তাইলে এই যে ফাঁসিটাকে এই যে গ্লোরিফাই করে সমস্ত কিছু আপনি পুরানা বজায় রাখলেন, তাহলে আসলে কি হইল? আজকে দেখলাম এনসিপি ফাঁসি কার্যকর করার জন্য এবং অন্যদের ফাঁসি করার জন্য রাস্তা নামছে। এগুলা ভণ্ডামি। আপনারা যে ওয়াদা দিয়েছিলেন 3 তারিখ, মানুষকে ডাকছিলেন যে 3 তারিখ যে ফেসিবাদী ব্যবস্থার উচ্ছেদ চাই, শুধু শেখ হাসিনা না, আপনারা সেই জায়গা থেকে কোথায় গেলেন? এখন সেই পুরানা সেই রাজনৈতিক যে ন্যারেটিভ, সেই নির্বাচনবাদী লুটেরা মাফিয়াদের যে ন্যারেটিভ, সেই জায়গায় গেছেন। গণমানুষের রাজনীতি কোথায়? এতগুলো মানুষ আত্মাহুতি দিচ্ছে, বারবার আপনারা এগুলো মানে কি বলা যায়, ব্যবসা করেন, রাজনীতি করেন, কিন্তু তাদের রাজনৈতিক চিন্তা আপনাদের চিন্তার মধ্যে বা আপনাদের রাজনীতির কোথায়? ভাসানী এই কারণেও ইম্পর্টেন্ট এই জায়গা থেকে, ভাসানী সারা জীবন এই গণমানুষের ব্যাপারটাকে কখনো ছাড় দেয় নাই, আপোষ করে নাই। এই কারণে মজলুম মাওলানা ভাসানী, তার নামে মজলুম শব্দটা এমনি হয় নাই। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানেও আমরা এসে দেখেন, এত রক্তপাতের পরও আমাদেরই ছোট ভাই বন্ধু ভাই ব্রাদাররা, আমরা যারা মাঠে ছিলাম, লম্বা লড়াই করছি, আজকে রাষ্ট্রটাকে কিন্তু আমরা বদলাইতে পারি নাই। এবং চারিদিকে সেই পুরানো সততা, সেই বাটপাড়ি, শেখ হাসিনা পালাইছে, কিন্তু ছোট ছোট অনেকগুলো শেখ হাসিনা আমরা দেখতেছি আশেপাশে। হ্যাঁ, এইটাকে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে এবং দরকার হয় ওদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামে, যেই কারণে জনগণ রাস্তায় নামছিল 5 তারিখ গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের সেই রাজনৈতিক লড়াইটা কন্টিনিউ করে। এই কারণে দেখবেন আমি একটা কথা বলতেছিলাম, গণঅভ্যুত্থানের পরপর সারা বাংলাদেশে যখন আমরা ভাববটির পক্ষ থেকে সেমিনার করতেছিলাম, কথা বলতেছিলাম যে গণঅভ্যুত্থান শেষ হয় নাই, গণঅভ্যুত্থান চলমান। আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশের মানুষ রক্ত দিচ্ছে, কিন্তু গণঅভ্যুত্থানও করছে, কিন্তু গণঅভ্যুত্থানটা বাংলাদেশের মানুষের পক্ষে আসে নাই। আমাদের গণঅভ্যুত্থান, এই যে আজকে যে আলোচনা, এটাও কিন্তু গণঅভ্যুত্থানের চলমানের পার্টই। কারণ এই প্রশ্নগুলি উত্থাপন করাও, যারা গণঅভ্যুত্থানকে গণবিরোধী জায়গায় নিয়ে গেছে, তাদেরকে প্রশ্ন করার জন্যই আমাদের এই আয়োজন, এই আলোচনা। ভাসানীকে নিয়ে আমরা আলোচনা করতেছি সেই কারণে যে মানুষের অধিকারের রাজনীতিটা আমরা কীভাবে ফিরিয়ে আনবো এবং জারি রাখবো সমাজে। তো আমি অনেক বেশি কথা বলে ফেলছি সঞ্চালক করে, আমি আর কথা বলতে চাই না। তো এইবার আমাদের শেষ বক্তা আছে, আমাদের আর 2জন বক্তা, নির্ধারিত বক্তা যারা ছিল, সারোয়ার তুষার এবং কাইম ভাই একটা ঝামেলা আটকে গেছে, উনি বলছে যে আসতে পারেন না, উনি ক্ষমা চাইছে আপনাদের কাছে। আর তুষার হয়েছে পলাশে যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেইখানে তার নির্বাচনী এলাকা, সে ওই এলাকায় কি বলা যায় ব্যস্ত, সেও বলছে যে আমি দুঃখ প্রকাশ করছি, সুতরাং আসতে পারতেছে না। তো আমাদের এখন শেষ বক্তা কবি ও ভাবুক ফরহাদ মাজার। দরদ এবং মানুষের প্রতি যে দরদ এবং মানুষের প্রতি যে প্রেমের ভিত্তিতে যে মহব্বতের সম্পর্ক তৈরি করার যে আকুতি, ভাসানীর মধ্যে
পিরালির যেই ফিলসফিক্যাল গ্রাউন্ড সেইটা কিন্তু ওই জায়গা থেকে আসছে, এবং এই পীর কিন্তু ইসলাম বর্জিত না, এটা ইসলামী সিলসিলার মধ্যে এই পিরালির ট্র্যাডিশন আছে। সুতরাং ওরা সমাজতন্ত্রী বানানোর জন্য আমাদেরকে ইসলাম বিবর্জিত ভাষা নিয়ে, বামপন্থী ভাষা নিয়ে বানানোর দরকার নাই। আবার একই সাথে যে ইসলামের উগ্রতা বা কী বলা যায় পশ্চাৎপদ ইসলামকে আমরা দেখি আমাদের সমাজে, অন্যের ভিন্নমত সহ্য করতে পারে না, মাজারে আক্রমণ করে বা ধরেন কী বলা যায় নানা ধরনের অপকর্ম করে, এই ধরনের ইসলামীদের সাথে ভাসানি এক না। কারণ ভাসানির ইসলাম প্রশ্নটা আমরা যে কারণে আজকে এবার ভাসানি ইসলাম ও গণরাজনীতি রাখছি, যে ভাসানির ইসলাম প্রশ্নটা আসলে আমাদের আরও গভীর জায়গা থেকে বোঝা দরকার। দেখেন ভাসানি তার শেষ জীবনে হক কথা, মানে জাস্ট বাংলাদেশে 71 সালে ফিরার 1 মাসের মধ্যে সে কিন্তু হক কথা পত্রিকা বের করতেছে। তো হক শব্দটা তো খুব গুরুত্বপূর্ণ, হোয়াই ভাসানি হক শব্দটা নিচ্ছে, ঠিক আছে? এবং একই সাথে সে রুবুবিয়াত যে শব্দটা সে পালন বাদ আকারে যে আমরা ব্যাখ্যা করি সেগুলো কেন নিচ্ছে? এগুলো তো একই সাথে ইসলামী যে ট্র্যাডিশন এবং তার যে দার্শনিকতা, তার যে মর্মের দিক সেই জায়গা থেকে আসে, এবং একই সাথে ইসলামকে ভাসানি কখনো কিন্তু ছাড়ে নাই। কারণ ভাসানির কাছে ইসলাম একই সাথে জালিম এবং জুলুমের বিরুদ্ধে লড়াই করার স্প্রিট আকারে ভাসানি ইসলামকে পাঠ করছে। নট মানে আমাদের এখানে যে এরকম ধরেন ইসলাম, আপনি ইসলামী রাজনীতি করেন কিন্তু আমেরিকার দালালি করেন, বা আপনি ইসলামী রাজনীতি করেন পুঁজিবাদের দালালি করেন। ভাসানির ইসলাম বুঝ এর অত ঠুঙ্কু ছিল না, ভাসানি অনেক গভীর জায়গা থেকে ইসলামকে বুঝতো। তো সুতরাং এই ভাসানিকে একদিকে আমরা লাল এবং গ্রিন বানায় যেভাবে ডিভিশনাল পলিটিক্স করতে চাই, হ্যাঁ, এইটা অন্য অর্থে শেখ হাসিনাও কিন্তু করছে। একদিকে মৌলবাদ, আরেকদিকে কি প্রগতিশীলতা, একদিকে যুদ্ধ কি মুক্তিযুদ্ধ, আরেকদিকে এই বিভক্তবাদী চিন্তাগুলি কিন্তু আমাদের এখানে আছে। ভাসানি বরঞ্চ উল্টা জিনিস করছে, যে কোন জায়গায় দাঁড়াইলে আমরা সমাজে একটা হারমোনির জায়গায় এবং একই সাথে রাইটের জায়গায়, যেটা বা হকের জায়গায়, যেটা উদয় ব্যাখ্যা করতেছিল, যেটা গণমানুষের হক, সেই জায়গায় দাঁড়াইতে পারবো, সেই স্পিরিটের জায়গায় কিন্তু ভাসানি তার পলিটিক্সটা এবং তার জীবনটা যাপন করছে। একই সাথে ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি যে দেখেন 47-এর আগে এইখানে লড়াইয়ের মূল ব্যাপারটা ছিল কিন্তু যে ব্রিটিশ খেদাও, যেখানে ভাসানি কি বলা যায় আমাদের খেলাফত মুভমেন্ট অন্য আন্দোলনে চলছে। এবং 47-এর প্রশ্নটা যখন ভারত ভাগ হচ্ছে তখন কিন্তু আসছে যে এই পূর্ববাংলার যেই গরিব মুসলমান, তার সে যে জমিনদারি ব্যবস্থা দ্বারা নিপীড়িত, তার জমিনের রাইট আকারে কিন্তু 47-এর মুভমেন্টকে সে সাপোর্ট দিচ্ছে। তার মানে 47-এ যখন ভাসানি সাপোর্ট দিচ্ছে পাকিস্তান মুভমেন্টকে, তখন কিন্তু সে জমিনদারি ব্যবস্থা উচ্ছেদের জায়গা থেকে, আমি মোটা থেকে বলতেছি যে ডিটেল যাচ্ছি না, যে জমিনদারি ব্যবস্থা উচ্ছেদের জায়গাতে সাধারণ মানুষের যে রাইট, যারা এই এলাকার মুসলমান, তাদের পক্ষে দাঁড়াচ্ছে। তার মানে আওয়ামী লীগ যে গত 15 বছর বা আরও আগে, বা এখানকার আমাদের সেকুলার জাতীয়তাবাদীরা যেভাবে 47কে জাস্ট ইসলামী উত্থান বা পাকিস্তান আকারে দেখে, বা একটা নেগেটিভ কোনোটেশন করে যে 47 মানে একটা ভিলেন, খারাপ, এটা কিন্তু হিস্ট্রিক্যালি দেখার ক্ষেত্রে ভুল। এবং আমাদের বামপন্থীরাও এই ভুলটা করে, মানে আওয়ামী লীগের এবং ইন্ডিয়ান এই ক্যাম্পেইনটাকে, নেগেটিভ ক্যাম্পেইনটাকে ওরা ইন্টারনালাইজ করে ফেলছে। ওরা দেখতে পারে না যে 47 একটা কৃষকের অধিকারের জায়গা থেকে, এই বাংলার যে মুসলমানরা কৃষকের জায়গা থেকে, তার যে জমিনদারি ব্যবস্থার বিরুদ্ধে যে তার ক্ষোভ, দুঃখ এবং তার যে লড়াই ছিল লম্বা, সেইটার জায়গা থেকে এসে পাকিস্তান আন্দোলনকে দেখতেছে। 2 নম্বর শেষ করি, 2 নম্বর, এটা তার মানে তার একটা এখানে শ্রেণী প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বামপন্থীদের শ্রেণী প্রশ্ন ছাড়া 47 ব্যাখ্যা করতে পারে না, অদ্ভুত কাণ্ড আমার কাছে। বরঞ্চ 47-এর পরে যেটা হয়েছে জাতীয়তাবাদী মুভমেন্ট, এইখানে তো শ্রেণী প্রশ্ন নাই হয়ে যাচ্ছে, এটা মিডল ক্লাসের পক্ষের, অথচ এটা নিয়ে তারা মুগ্ধ। 52-এর ভাষা আন্দোলন, তারপরে আরও যেসব, এগুলো গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু যদি আপনি শ্রেণীর রাজনীতি করেন অ্যাজ এ লেফট, অ্যাজ এ প্রগতিশীল, তাহলে আপনি জাতীয়তাবাদী মুভমেন্টকে প্রবলেমাইজ করবেন। 47-এ যেটা শ্রমিকের আন্দোলন, বা আমি বলবো কৃষকের আন্দোলন, কৃষকের আন্দোলন, সেটার পক্ষে থাকার কথা, কিন্তু আমাদের হিস্ট্রির উল্টাভাবে হয়েছে। তো এই তর্কগুলি আমি জাস্ট তুলতে চাই, যেহেতু আমাদের আজকের আলোচনার একটা কারণ যে আমি বলবেন আপনি, অসুবিধা নেই, আলোচনার পরে আমি তো কতগুলো প্রশ্ন তুললাম, আপনার আলোচনার প্রেক্ষিতে মনে হলো মানে নক্তা দিয়ে রাখা দরকার। কারণ ভাষা নিয়ে যখন আমরা আলোচনা কিন্তু আসলে শুরুই করি নাই, আমাদের অনেক আলোচনা লাগবে, ছোট ছোট লাগবে।
তো পোস্ট দেখেন, ভাসানী পোস্ট 71 কিন্তু আবার সেই আসল জায়গায় আসছে, যে শ্রেণীর প্রশ্নটাকে সে প্রধান প্রশ্ন করে তুলছে, মানে আমরা যেহেতু শ্রেণী বলি, কিন্তু তাকে শুধু বামপন্থী যে র্যাটোরিক, তার র্যাটোরিক দিতে হয় না, সেই ইসলাম থেকে সেই ডিসকোর্স বা সেই চিন্তা, সেই লড়াইয়ের স্পিরিট, সেই জিহাদের স্পিরিট বা সেই মজলুমের পক্ষে দাঁড়ানোর যে স্পিরিট, সেটা কিন্তু সে বের করছে। তার ভাষার মধ্যে সেগুলো ছিল পালনবাদ, হুকুমতের রব্বানি, তারপর আরও যেসব ব্যাপার, এগুলি ফরাদ ভাই হয়তো পরে ব্যাখ্যা করবে। তো